লাইভ শুরু হয়ে গেছে। হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আপনারা ভালো আছেন। আমরা আজকে মার্চ ফরওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের আমরা আবার মৌখিক পরীক্ষার ক্লাসে অবতীর্ণ হলাম। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করা হবে তা ইতিপূর্বে একবার আলোচিত হয়েছে। যেহেতু আপনারা অনেকেই অনুরোধ করেছেন যে অনেকেই এই ক্লাসটি দেখতে পারেননি সরাসরি, সে কারণে আপনাদের জন্য মার্চ ফরওয়ার্ড কর্তৃপক্ষ এই ক্লাসটি পুনরায় আপনাদের জন্য আয়োজন করেছে। এখানে একটা বিষয় একটু স্পষ্ট বলি যে আসলে বিসিএস পরীক্ষার মতো একটি সংবেদনশীল পরীক্ষা, আমি বলবো এই কারণে যে এটি একটি সংবেদনশীল পরীক্ষা, কারণ এই পরীক্ষাটাতে যে স্তরগুলো যাচাই করা হয়, প্রিলিমিনারি, লিখিত, ভাইবা পরীক্ষা যে যাচাই করা হয়, সেটি একটি দেশের সমসাময়িক বিষয়, তার ইতিহাস, ঐতিহ্য এবং এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে এবং সরকারের কর্মসূচি, এই বিষয়গুলোই কিন্তু আপনার মৌখিক পরীক্ষায় বিষয়গুলো বিবেচনা আনায় হয়। তো এ পর্যায়ে আপনাদের সাথে যে বিষয়টি আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, এটি আবার পুনঃ আলোচনা করছি। সেটি হচ্ছে আপনাদের মৌখিক পরীক্ষায় মুক্তিযুদ্ধ বিষয়ক যদি কোনো প্রশ্ন আছে, সেই প্রশ্নটি কিভাবে আপনাদের সাথে উপস্থাপন করা হবে এবং আপনারা কিভাবে আলোচনা করবেন। বরাবরের মতোই আমাদের আজকের ক্লাসটি কোনো একাডেমিক আলোচনা হিসেবে না করে আমরা একটা মৌখিক পরীক্ষার জন্য কিভাবে এই আলোচনাটি করা যায় সেই বিষয়, অর্থাৎ মৌখিক পরীক্ষা আপনার কিভাবে প্রশ্ন হবে সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলি। একটু আলোচনার পূর্বে আপনাদের মুক্তিযুদ্ধ বিষয়ক প্রিলিমিনারি পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসতো সেটা যদি আমরা বলি, আপনাদের মুক্তিযুদ্ধ বিষয়ক প্রশ্ন আসতো যে স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, অপারেশন সার্চ লাইট কি, তারপর ধরেন যে মুক্তিযুদ্ধে কয়টি সেক্টর আছে, কয়টি সাব সেক্টর আছে, এরকম করে বিষয়গুলো থেকে আপনাদের প্রশ্ন আসতো। বাট লিখিত পরীক্ষা আসতো কিরকম প্রশ্ন? মুক্তিযুদ্ধ কালীন সময়ে ভারতে যে শরণার্থীরা গিয়েছিল, শরণার্থীদের প্রত্যাবর্ষণ বা শরণার্থীদের অবস্থা বর্ণনা করো, যে মুক্তিযুদ্ধে কেন ভারতে শরণার্থী গিয়েছিল বা মুক্তিযুদ্ধে বাংলাদেশকে কোন কোন দেশ সহযোগিতা করেছিল, বিশ্লেষণ করো কেন করেছিল। অর্থাৎ বিশ্লেষণাত্মক বিষয়গুলো আপনাদের লিখিত পরীক্ষায় আসতো, কিন্তু ঠিক সাবজেক্ট একই থাকবে মৌখিক পরীক্ষায়, যেমন মুক্তিযুদ্ধ, কিন্তু প্রশ্নগুলোর আঙ্গিক গুলো পরিবর্তন হবে। যেমন আমরা এভাবে বলি, ধরেন যে একজন লোক, আপনার একজন পরীক্ষার্থী, তার নাম হচ্ছে, আমরা কল্পনা করছি তার নাম হচ্ছে ধরেন যে রফিকুল ইসলাম। তো রফিকুল ইসলাম ভাইবা দিতে গেল, উনি পিএসসি তে গেলেন এবং তার ভাইবা পরীক্ষা চলছে। বিষয় যথারীতি পরীক্ষকরা তাকে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রশ্ন আলোচনা করছে। এখন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রশ্ন যখন শিক্ষার্থীকে করা হলো, তখন অনেকগুলো বিষয় এই জায়গাতে আসবে। প্রথম কথা হচ্ছে যে জিজ্ঞেস করা হলো যে রফিক, আপনার বাড়ি কোথায়, আপনি কোন জেলা থেকে এসেছেন বা আপনার স্থায়ী ঠিকানা কি? রফিক তখন বলল যে আমার স্যার, আমি চট্টগ্রাম জেলা থেকে এসেছি। চট্টগ্রাম জেলার কোন উপজেলায় আপনার বাড়ি? বলে যে চট্টগ্রাম জেলার হাটাজারি উপজেলায় আমার বাড়ি। আচ্ছা, আপনার পুরো নাম কি? রফিকুল ইসলাম। আচ্ছা বলেন তো, মুক্তিযুদ্ধে চট্টগ্রাম কত নম্বর সেক্টরে ছিল? তাহলে এইটি দেখেন, এই প্রশ্নটি যদি রফিক যদি চুয়াডাঙ্গা থেকে যেত, তাহলে প্রশ্ন হতো মুক্তিযুদ্ধে চুয়াডাঙ্গা কত নম্বর সেক্টরে ছিল। যেহেতু রফিক চট্টগ্রাম থেকে গিয়েছে, সুতরাং রফিকের জন্য প্রশ্নটি করা হয়েছে যে মুক্তিযুদ্ধে চট্টগ্রাম কত নম্বর সেক্টরে ছিল। তাহলে দেখেন, পরীক্ষার্থীর অবস্থা, পরীক্ষার্থীর বিবেচনা, পরীক্ষার্থীর ব্যক্তিত্ব, এই সকল বিষয় মাথায় রেখেই কিন্তু আসলে মৌখিক পরীক্ষার প্রশ্ন করা হয়। তো এই জন্য রফিকের বাড়ি যেহেতু চট্টগ্রাম, সেই জন্য জিজ্ঞেস করা হলো যে রফিক, চট্টগ্রাম মুক্তিযুদ্ধে কত নম্বর সেক্টরে ছিল। তাহলে প্রশ্নটি পরিপূর্ণভাবে রফিকের জন্যই প্রযোজ্য। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা যখন মুক্তিযুদ্ধ বিষয়ক পরীক্ষা, মুক্তিযুদ্ধ বিষয়গুলো আপনাদের পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন, তখন প্রস্তুতি নেওয়ার সময় আপনি যে বিষয়টি মাথায় রাখবেন, আপনার জন্য যে তথ্যগুলো প্রযোজ্য সেই তথ্যগুলো আপনি আলাদা আলাদা করে প্রস্তুতি নেবেন। এখন আমাদের আজকের কাল্পনিক পরীক্ষার্থীর নাম রফিক। এখন রফিককে প্রশ্ন করা আছে, রফিক, মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রাম থেকে একজন রফিকের ডাকে জনগণ সাড়া দিয়েছিল, আপনি কি সে রফিকের নাম জানেন? তখন আপনি বললেন যে স্যার, আমাদের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। এবং ও আচ্ছা, তাহলে সেই রফিক।
বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম সম্পর্কে। তাহলে আপনাকে যেহেতু রফিক সম্পর্কে, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম সম্পর্কে আপনি জেনে গেলেন, স্যারকে জানালেন, এখন তৃতীয় প্রশ্ন আসতে পারে, আচ্ছা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম একটি বই লিখেছিলেন মুক্তিযুদ্ধের উপর, বিখ্যাত একটি বই আছে, আপনি কি বইটির নাম জানেন? তখন আপনি বইটির নাম বললেন এ টেল অফ মিলিয়ন্স বা লক্ষ প্রাণের বিনিময়ে। আচ্ছা, এই যে রফিককে নিয়ে, রফিককে আবর্তন করে মুক্তিযুদ্ধের প্রশ্নগুলো হলো রফিককে কেন্দ্র করে। আচ্ছা, এখন ধরেন একজন পরীক্ষার্থী গেল, তার পরীক্ষার্থীর নাম হচ্ছে মোশাররফ হোসেন। অবভিয়াসলি বা সাধারণভাবে তাকে জিজ্ঞেস করা হবে খালেদ মোশাররফ কে ছিলেন, তিনি কত নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন। তাহলে আপনাদেরকে এই কথাগুলো মাথায় রাখতে হবে। আপনার নাম, আপনার যে জেলায় বাড়ি, বা মুক্তিযুদ্ধের সময় আপনার জেলাটি কত নম্বর সেক্টরে ছিল, বা মুক্তিযুদ্ধের সময় আপনার জেলাটি, ধরেন একজন পরীক্ষার্থীর বাড়ি মেহেরপুর জেলা, তাকে যখন মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন করা হবে বলা যাচ্ছে ভবের পাড়া বৈদ্যনাথ তলা, আপনি কি সেটা জানেন? অথবা আপনাকে প্রশ্ন করা হতে পারে ভবের পাড়া বৈদ্যনাথ তলা আপনি নাম দিয়েছেন, এখন তাকে জিজ্ঞেস করা হলো, আরেকজন পরীক্ষার্থী গেল, তার বাড়ি হচ্ছে যশোর, এখন তাকে জিজ্ঞেস করল সেপ্টেম্বর অন যশোর রোড, এইটি একটা বিখ্যাত কবিতা, আচ্ছা এইটি কিসের সাথে সম্পর্কিত? তখন আপনি বললেন যে এটি মুক্তিযুদ্ধের সাথে সম্পর্কিত। এখন জিজ্ঞেস করা হলো যে আপনি কি জানেন যে এই কবিতাটি কে লিখেছেন? তখন আপনি বললেন অ্যালেন গ্রিনসবার্গ। তখন আপনার প্রশ্ন হলো যে এই কবি কোন দেশের কবি? তাহলে দেখেন এই হয়ে গেল। তারপর হচ্ছে যশোর বাংলাদেশের প্রথম শত্রুমুক্ত জেলা কোনটি? তাহলে যশোর কয় তারিখে মুক্ত হয়? মুক্তিযুদ্ধের সময় যশোর কত নম্বর সেক্টরে ছিল? তাহলে এই যে যশোর কেন্দ্রিক, আপনি যশোর জেলা থেকে গিয়েছেন বিধায় যশোর কেন্দ্রিক যত ধরনের প্রশ্ন হবে আপনি সেই প্রশ্নগুলো যশোর কেন্দ্রিক, মুক্তিযুদ্ধ তো অবশ্যই ব্যাপক অর্থে পড়বেন, পাশাপাশি আপনার জন্য যে প্রশ্নগুলো প্রযোজ্য, বেশি ক্ষেত্রে আপনি যে প্রশ্নগুলোর সাথে সম্পর্কিত বা সম্পৃক্ত, সেই প্রশ্নগুলো আপনাকে একটি সুন্দর প্রস্তুতি নিয়ে পরীক্ষায় যেতে হবে। আমি আগেই বলেছি যে ক্লাসের শুরুতেই প্রথমে বলেছিলাম যে মুক্তিযুদ্ধ নিয়ে যদি প্রশ্ন হয়, যেমন প্রিলিমিনারি পরীক্ষায় মুক্তিযুদ্ধ নিয়ে যদি কোনো প্রশ্ন হতো, তাহলে এই প্রশ্নটি সকল শিক্ষার্থীর জন্য একই রকম প্রশ্ন হতো। কিন্তু লিখিত পরীক্ষার জন্য যদি মুক্তিযুদ্ধের কোনো প্রশ্ন হতো, তাহলে সকল শিক্ষার্থীর জন্য একই রকম প্রশ্ন হতো। কিন্তু মৌখিক পরীক্ষায় মুক্তিযুদ্ধ নিয়ে যদি কোনো প্রশ্ন করে, সেই প্রশ্নটি সকল শিক্ষার্থীর জন্য একই রকম প্রশ্ন হবে না। কারণ মৌখিক পরীক্ষার প্রশ্নটি হচ্ছে, আমি আরেকটু যদি বলি যে এখানে একটু পেছনের দিকে যাই আপনাদের প্রস্তুতির সুবিধার জন্য। একটা কথা মনে রাখবেন, মৌখিক পরীক্ষার জন্য 3টি বিষয় বিবেচনা আনা হয়। এটি আপনার হতে পারে বিসিএস এর মৌখিক পরীক্ষা, হতে পারে আপনার একাডেমিক কোনো মৌখিক পরীক্ষা, হতে পারে আপনার চাকুরির কোনো অন্যান্য কর্পোরেট কোনো মৌখিক পরীক্ষা হতে পারে। আচ্ছা, যেখানেই মৌখিক পরীক্ষা নেওয়া হোক না কেন, একজন পরীক্ষার্থীর কাছে আসলে মৌখিক পরীক্ষা বিষয়ে 3টি বিষয় জানতে চাওয়া হয়, অর্থাৎ 3টি বিষয় পরীক্ষক বিবেচনা করেন। এটা একটু স্পষ্ট একটু মনে রাখেন আপনারা। প্রথম বিষয় হচ্ছে আপনার ব্যক্তিত্ব, বা যদি বলি আমি আপনাকে আপনার ব্যক্তিত্ব অভিজ্ঞতা বা ব্যক্তিত্ব পরিমাপ করা হয়। দ্বিতীয় হচ্ছে আপনার বিষয় ভিত্তিক জ্ঞান, অর্থাৎ আপনি যে বিষয়ে অনার্স মাস্টার্স করেছেন সেই বিষয়টি আপনার কাছ থেকে জানা হবে, অর্থাৎ আপনার একাডেমিক নলেজটা, আপনার প্রাতিষ্ঠানিক যে শিক্ষা আপনি গ্রহণ করেছেন সেই শিক্ষাটা আসলে আপনার কতটুকু অর্জিত হয়েছে, সেই বিষয়টি পরীক্ষকরা যাচাই করেন। আর তৃতীয় যে বিষয়টি যাচাই করে সেটি হচ্ছে যে সমসাময়িক বিশ্বে মানে বাংলাদেশ এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটে আপনি এই ঘূর্ণয়মান পৃথিবীতে আপনি নিজেকে কতটা মেলে ধরতে পেরেছেন অথবা সম্পৃক্ত করতে পেরেছেন। অর্থাৎ আমি যদি এটা একটু কাব্যিক ভাষায় বললাম, সরাসরি বলি যে এই পৃথিবীর চলমান যে পৃথিবী, সেই চলমান পৃথিবীতে আপনি সমস্ত কিছু জানেন কিনা, পৃথিবী যেভাবে অগ্রসর হচ্ছে সেভাবে আপনি অগ্রসর হচ্ছেন কিনা, বা অগ্রসর হওয়ার তথ্যগুলো আপনি জানেন কিনা, বা পৃথিবীর যে ঘটনা প্রবাহগুলো ঘটছে সেই ঘটনাগুলো আপনার সাথে আপনার জানা আছে কিনা, সেই বিষয়গুলো পরিমাপ করা হয়। তাহলে আমরা একটু এই বিষয়টি একটু কথা বলে ফেলি, তারপর আবার আমার আলোচনার সুবিধার্থে আমি মুক্তিযুদ্ধ বিষয়, যেহেতু আজকে মার্চ ফরওয়ার্ড কর্তৃপক্ষ আমাকে বলেছে যে আপনাদের সাথে মুক্তিযুদ্ধ বিষয়টি নিয়েই মৌখিক পরীক্ষার আঙ্গিকে আলোচনা করতে, আমি সেই আলোচনাটায় আবারও ফিরে যাব। তার আগে আপনাদেরকে আরেকটু কথা বলে নেই। কথাটা হচ্ছে ব্যক্তিত্ব অভিজ্ঞতা আসলে কি জিনিস। দেখুন,
লিখিত পরীক্ষায় মৌখিক পরীক্ষায় আপনার জ্ঞান যাচাই করা হয়েছে, অর্থাৎ আপনি কতটুকু তথ্য ধারণ করতে পারেন সেটা জানা করা হয়েছে। লিখিত পরীক্ষায় আপনার কতটুকু বিশ্লেষণাত্মক ক্ষমতা আছে, কোন একটা সমস্যা আপনি কিভাবে সমাধান করতে পারেন বা বিশ্লেষণ করতে পারেন বা নিজে কিভাবে মতামত দিতে পারেন, সেই বিষয়টি আপনাকে পরিমাপ করা হয়েছে। এখন মৌখিক পরীক্ষায় এসে আপনাকে যে যাচাই করা হচ্ছে সেটি হচ্ছে যে আপনি আসলে কতটা একটা প্রশিক্ষণ দেওয়ার পর আপনি কি সত্যিকার অর্থে একজন আমলা হতে পারবেন, আপনার কি প্রশিক্ষণ গ্রহণ করার মতো যোগ্যতা আছে। সেই যোগ্যতা হতে পারে আপনার মানসিক ভাবে আপনি সেই প্রশিক্ষণটা নেয়ার মতো দক্ষতা আপনার আছে কিনা, বা আপনার মানে নলেজের জায়গা থেকে, জ্ঞানের জায়গা থেকে আপনি পরিস্ফুটিত কিনা, সেটা পরিমাপ করা হয়। তো এখন যেটা বলছি যে আপনার একটি পোশাক যেহেতু পরে যাবেন, যে পোশাকটি আপনার সাথে মানানসই কিনা সেটি একটু দেখে যেতে হবে। চুলের যে আপনার যে চুলের বিন্যস্ততা সেটি সঠিক কিনা, তারপরে যে পোশাকটি পরে গিয়েছেন সেটি আপনার ব্যক্তিত্বের সাথে যায় কিনা, তারপর হচ্ছে আপনি যে আচরণগত যে কথাগুলো বলছেন, আপনি সেই কথাগুলো আপনার মানে আপনি যথাযথভাবে বলতে পারছেন কিনা, এই বিষয়গুলো পরিমাপের মধ্যে দিয়ে আপনার বিশ্বাস, আপনার অবিশ্বাস, আপনার যুক্তি গ্রহণ করার ক্ষমতা, আপনি নিজের অবস্থান জানান দেওয়ার ক্ষেত্রে আপনার যে দৃঢ়তা, সে বিষয়গুলো আপনার কতটুকু। মনে রাখবেন এই পরীক্ষাতে যেমন একজন চেয়ারম্যান স্যার থাকেন আর পাশাপাশি সম্মানিত কিছু কয়েকজন পরীক্ষক থাকেন। এদের মধ্যে একজন পরীক্ষক থাকেন যিনি একজন মনস্তত্ত্ববিদ, বা তিনি একজন, আমরা যাকে বলি যে মনস্তত্ত্ববিদের কাজই হচ্ছে কিছু প্রশ্ন করা হবে, যেহেতু তারা অভিজ্ঞ, যেহেতু তারা অসাধারণ জ্ঞানী এবং অভিজ্ঞ প্রাজ্ঞ স্যার, তারা কি করবেন, পরীক্ষককে কিছু প্রশ্ন বলে দিবেন যে আপনারা এই প্রশ্নগুলো করবেন। করার পর পরীক্ষক যখন আপনাকে এই ধরনের প্রশ্নগুলো করবে, নেতিবাচক প্রশ্ন করবে, আপনি কতটা সাবলীল ভাবে সেই প্রশ্নগুলো উত্তর দিতে পারেন, সেই প্রশ্নটা বিবেচনায় এনেই মনস্তত্ত্ববিদ আপনার উপর একটা মার্কিং করবেন। তাহলে ধরেন একটু উল্টো কথা বলি, যেমন কথাটা যদি এমন হয় যে আপনাকে জিজ্ঞেস করা হলো যে আপনার বাড়ি কোথায়, আপনি বললেন যে আমার বাড়ি চট্টগ্রাম জেলায়। তো স্যার বললো যে হ্যাঁ, আপনাকে দেখতে তো আপনার চেহারাটা একটু ককেশীয় মনে হচ্ছে, আচ্ছা আপনি কি রোহিঙ্গা? আমার কেন জানি মনে হচ্ছে আপনি রোহিঙ্গা জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত। তখন আপনি বললেন যে স্যার না স্যার, আমি রোহিঙ্গা জনগোষ্ঠী নেই, আমি বাঙালি। তখন একজন স্যার বললেন যে তাহলে প্রমাণ করুন যে আপনি বাঙালি। কিভাবে প্রমাণ করবেন আপনি বাঙালি? তো সেখানে তো আর আপনি ডিএনএ টেস্ট করা যাচ্ছে না। তো আপনাকে সেখানে এমন চমৎকার ভাবে কথা বলে প্রমাণ করতে হবে। দেখুন, আপনাকে বলা হচ্ছে যে রোহিঙ্গা, এই কথাটা বলার সাথে সাথেই কিন্তু আপনার ব্যক্তিত্বে আঘাত করা হলো। আসলে স্যার কি আপনার ব্যক্তিত্বে আঘাত করতে চেয়েছেন? না, স্যারের মোটেও সেই উদ্দেশ্য নেই। অর্থাৎ এই প্রশ্নটি করে পরীক্ষক, অর্থাৎ যিনি আমাদের সম্মানিত মনস্তত্ত্ববিদ, তিনি মানে আপনাকে পর্যবেক্ষণ করছেন যে আপনি একটা চাপ নেওয়ার ক্ষমতা, অর্থাৎ স্ট্রেস ম্যানেজমেন্ট আপনার কতটুকু। আপনি চাপ দিলে, আপনি যখন মানসিক চাপের মধ্যে পড়বেন, আপনি নিজের প্রতিভা কতটুকু বিকশিত করতে পারেন বা নিজের যোগ্যতা কতটুকু প্রকাশ করতে পারেন, সেই বিষয়টি আসলে আপনার ক্ষমতার মধ্যে আছে কিনা, নাকি আপনি উত্তেজিত হয়ে যান, নাকি আপনার গ্রহণযোগ্য গ্রাহ্যতা কম আছে, আপনার যৌক্তিক এএলইউ অ্যারিথমেটিক্যাল লজিক্যাল ইউনিট গুলো সক্রিয় নয়, আপনার কতটুকু সক্রিয়, সেই বিষয়টি যাচাই বাছাই করেন সম্মানিত মনস্তত্ত্ববিদ স্যার, তিনি আপনাকে এটা করেন। তো সুতরাং আপনাকে যখন বলা হচ্ছে যে প্রমাণ করো, আপনি প্রমাণ করুন আপনি রোহিঙ্গা নন, তখন বলবেন যে স্যার আমি, হ্যাঁ, চট্টগ্রামের সাথে আরাকানিদের একটা সুদীর্ঘ ইতিহাসের সম্পৃক্ততা আছে, দীর্ঘদিন এই অঞ্চলের মানুষের সাথে ওই অঞ্চলের মানুষ, আরাকান অঞ্চলের মানুষের একটা সাংস্কৃতিক যোগাযোগ, মনস্তাত্ত্বিক যোগাযোগ, শারীরিক যোগাযোগ রয়েছে। কিন্তু দুটো মানুষ যদি আপনারা স্যার বিশ্লেষণ করেন, দেখবেন দুটো জনগোষ্ঠী সম্পূর্ণ আলাদা। রোহিঙ্গারা যে ভাষায় কথা বলে তার কিছু অংশ, যেহেতু চট্টগ্রামের সাথে তাদের যোগাযোগ ছিল, চট্টগ্রামের অনেকগুলো শব্দ তাদের ভাষায় তারা যুক্ত করে নিয়েছেন। সুতরাং এই শব্দগুলো চট্টগ্রাম থেকে সেখানে গিয়েছে, কারণ অতীত ইতিহাস, আমাদের দেশের ইতিহাস আমরা জানি, বাংলাদেশে বহু মানুষ আরাকানে ব্যবসা বাণিজ্য করতে যেত, ব্রিটিশ আমলেও গিয়েছে, ব্রিটিশ আমলে এই অঞ্চল দিয়ে যোগাযোগ হতো, মোগল আমলে যোগাযোগ হতো। তাহলে একটা সাংস্কৃতিক আদান প্রদান তো আছেই, ছিলই। তো সাংস্কৃতিক আদান প্রদানের মধ্যে সংস্কৃতি একটা প্রবাহমান বিষয়, চলমান বিষয়। সুতরাং সংস্কৃতির কারণেই শব্দগুলো সেখানে গিয়েছে। আর দ্বিতীয় কথা হচ্ছে স্যার, আমরা নৃতাত্ত্বিক ভাবে বাঙালি, অর্থাৎ বাঙালির যে বৈশিষ্ট্য, শারীরিক গঠন, বেড়ে ওঠা, সেই বিষয়গুলো
আমাদের এখানে। কিন্তু রোহিঙ্গাদের সাথে বাঙালিদের নৃতাত্ত্বিক গঠনগত আলাদা বিষয়। তো সুতরাং আমরা নৃতাত্ত্বিক ভাবে, সাংস্কৃতিকগত ভাবে, ভূখণ্ডগত ভাবে সবকিছুই আমার বাংলাদেশের, আমার প্রিয় বাংলাদেশের। সুতরাং আমি এই মাটির সন্তান, আমি বাঙালি। আর রোহিঙ্গারা একটা উদ্বাস্তু জাতিগোষ্ঠী, ভাগ্য বিড়ম্বিত একটি জাতিগোষ্ঠী। তারা আমাদের দেশে বিপদগ্রস্ত হয়ে আশ্রয় গ্রহণ করেছে। আমরা যেহেতু আমাদের জাতি হিসেবে আমরা অতিথি পরায়ণ জাতি হিসেবে, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন যে আমাদের পররাষ্ট্র নীতি হবে ফ্রেন্ডশিপ টু অল, ম্যালিস টু নান, সকলের সহিত বন্ধুত্ব, কারো সহিত বৈরিতা নয়। আমরা কারোর সাথে বৈরিতা যেতে চাই না। আর দ্বিতীয় কথা হচ্ছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন জাতিসংঘের ভাষণে, বিশ্ব আজ দুভাগে বিভক্ত, শাসিত ও শোষিত। আমি শোষিতের পক্ষে। যেহেতু রোহিঙ্গারা শোষিত, তারা নির্যাতিত, সুতরাং আমাদের একটা জাতিসত্তার বৈশিষ্ট্যই হচ্ছে আমরা নির্যাতিত মানুষের পক্ষে থাকি আমরা সব সময়। এটা আমাদের জাতিগত বৈশিষ্ট্য। সুতরাং রোহিঙ্গার আমাদের দেশে আমানত, তারা আমাদের দেশে আশ্রয় গ্রহণ করেছে, আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি, আমরা তাদের জন্য সারা পৃথিবীব্যাপী যোগাযোগের চেষ্টা করছি, আমরা তাদের দেশে তাদেরকে পূর্ণ মর্যাদা দিয়ে তাদের দেশে তাদের পৌঁছে দেব, ফিরিয়ে দেব। সুতরাং স্যার আমি রোহিঙ্গা নয়। আমি এখানে অনেকগুলো কথা বলেছি, এতগুলো কথা বলার সুযোগ আপনার থাকবে না। কিন্তু যারা চট্টগ্রাম থেকে মৌখিক পরীক্ষা দিতে যাবেন, তাদের এই প্রশ্নটা করা হতেও পারে যে আপনি রোহিঙ্গা কিনা প্রমাণ করুন। তখন আপনি এই কথাগুলো বলে প্রমাণ করবেন যে আপনি রোহিঙ্গা নন। এটি হচ্ছে আপনার ব্যক্তিত্ব অভিজ্ঞার প্রশ্ন। আর দ্বিতীয় যে কথাটা হচ্ছে, যেমন ধরেন আমরা যদি বলি যে আপনার জ্ঞানের প্রশ্ন, অনুধাবন, সরি, আমরা যদি বলা হয় যে আপনি কোন বিষয়ে পড়াশোনা করেছেন, আপনাকে বলা হলো, আপনি বললেন যে স্যার আমি মার্কেটিং বিষয়ে পড়াশোনা করেছি, বা আপনাকে বললো যে স্যার আমি ভূগোল বিষয়ে ভূগোল ও পরিবেশ বিদ্যা বিষয়ে পড়াশোনা করেছি, অনার্স করেছি এবং মাস্টার্স করেছি। তখন আপনাকে জিজ্ঞেস করা হবে যে ভূগোল বিষয়ে, ও আচ্ছা, আচ্ছা বলেন তো বাংলাদেশে ভূপ্রকৃতি কেমন? তখন আপনি বললেন যে বাংলাদেশের ভূপ্রকৃতি এমন এমন। তারপর আপনাকে জিজ্ঞেস করলাম, আপনি, ও আচ্ছা, আপনি আসছেন চট্টগ্রাম থেকে। আচ্ছা, চট্টগ্রামের যে মাটির গঠন বা চট্টগ্রামের ভূপ্রকৃতিটা, যে চট্টগ্রামের পাহাড়গুলোকে কেন টারসিরি যুগের পাহাড় বলা হয়, বা বেঙ্গল ভ্যাসিনের আমাদের ভূমিটা কেন বেঙ্গল ভ্যাসিনে অবস্থিত, বা বলা হতে পারে প্লেট টেকটোনিক থিওরিটা কি আপনি জানেন? যেহেতু আপনি চট্টগ্রাম থেকে গিয়েছেন, তাহলে এই সূত্রগুলো আপনাকে জিজ্ঞেস করা হবে। ঠিক তেমনি দিনাজপুর থেকে যে শিক্ষার্থী যাবেন মৌখিক পরীক্ষা দিতে, তাকে বলা হবে যে আচ্ছা তুমি বলো তো, যে একটা কবিতার লাইন বলছি তোমাকে, দিনাজপুর রংপুর থেকে যারা যাবেন, তাদেরকে হয়তো এই প্রশ্ন করা হতে পারে যে এইভাবে, যে স্যার যদি, স্যাররা তো অনেকভাবে প্রশ্ন করতে পারেন, বলো যে আচ্ছা এই কবিতাটা বলো তো, রংপুর থেকে হিমালয় দেখা যায়, ক্যাম্পাস থেকে তোমাকে দেখি না। এটা একটা বিখ্যাত কবিতা ছিল। জাহাঙ্গীরনগরে এই সময়, এক সময় এই কবিতাটি অনেক প্রচলিত এক লাইনের অনুকাব্য ছিল, যে রংপুর থেকে হিমালয় দেখা যায়, ক্যাম্পাস থেকে তোমাকে দেখি না। আচ্ছা বলো তো, রংপুর থেকে কি হিমালয় দেখা যায়? আপনি যদি ভূগোলের শিক্ষার্থী, আপনাকে এই ধরনের প্রশ্ন করা হতে পারে। যাই হোক, তাহলে এটা দিয়ে আপনার জ্ঞান যাচাই করা হবে। মনে করেন একজন মার্কেটিং থেকে একজন শিক্ষার্থী গেল, তাকে জিজ্ঞেস করা হবে, আচ্ছা বলো তো যে মার্কেটিং এর বাইবেল বলা হয় কোন গ্রন্থকে? মার্কেটিং এর বাইবেল বলা হয় কোন গ্রন্থকে? তাহলে আপনি বলেন, আবার আচ্ছা এই গ্রন্থটির কটলারের সেই গ্রন্থটির নাম বলো, যে নামটা কি? তো এই ধরনের প্রশ্ন আপনাদেরকে করা হতে পারে। যে যে বিভাগ থেকেই যান না কেন, তার সাবজেক্টের বেসিক বিষয়গুলো জানা থাকতে হবে। এবং মনে রাখতেন, আপনাদের যারা মৌখিক পরীক্ষা নেবেন, স্যাররা অনেক জ্ঞানী মানুষ। আপনারা ওখানে গেলে মৌখিক, যারা নতুন ভাইবা পরীক্ষা দিতে যাবেন প্রথমবারের মতো, তারা দেখবেন আশ্চর্য হয়ে যাবেন। যারা ভাইবা নেয়, আসলে এখানে তারা সব্যসাচী। স্যাররা পারেন না এমন কোনো বিষয় নেই, তারা একটু প্রফেশনালি ভাইবা নেন, অনেক কিছু পারেন, অনেক কিছু পারেন। যিনি ভূগোল থেকে গিয়েছেন, দেখবে তাকে ভূগোল থেকে এমন প্রশ্ন করা হচ্ছে যে আশ্চর্য হয়ে যাবে, যে ভূগোল। তো এই যে বিষয়গুলো একটু আপনার জানা থাকতে হবে, এবং আপনার সাবজেক্টে বেসিক জ্ঞানগুলো থাকতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে সমসাময়িক বিষয়। যেমন সমসাময়িক বিষয় বলা হচ্ছে, যেমন আচ্ছা মিয়ানমারে তো সামরিক জান্তা আবার ক্ষমতায় গেল, তো এখন বলেন যে রোহিঙ্গা প্রত্যাবাসন কি সম্ভব? বাংলাদেশ থেকে রোহিঙ্গাদেরকে ফিরিয়ে নেবে? এই বিষয়ে এখন আপনার বিশ্লেষণাত্মক ক্ষমতা জানতে চাচ্ছে। এখানে কিন্তু হানা উত্তর দেওয়ার সুযোগ নেই। যদি আপনাকে বলা হচ্ছে যে মিয়ানমারে তো আবার সামরিক জান্তা ক্ষমতায় আসলো, এখন তো একটা অচল অবস্থা বিরাজ করছে, আচ্ছা আপনি বলেন যে এই এই সময় কি আসলে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব? তা আপনি বলবেন যে স্যার জি সম্ভব। যদি সম্ভব হয় কেন? অর্থাৎ আপনার বিশ্লেষণাত্মক ক্ষমতা যাচাই করার চেষ্টা করা হচ্ছে। তখন আপনি বলবেন যে স্যার এই পর্যন্ত বাংলাদেশে যতবারই রোহিঙ্গা সমস্যার মধ্যে অতীত রোহিঙ্গারা প্রত্যাবাসন হয়েছে, কিন্তু সবগুলো প্রত্যাবাসনই হয়েছে কিন্তু সামরিক সরকারের অধীনে। সুতরাং এটি নতুন কিছু নয়, এটি সামরিক সরকার। মিয়ানমারের জন্মের পর থেকে আসলে সামরিক সরকার সেখানে গণতন্ত্রের সূর্য মাঝে মাঝে উকি দিয়েছে, কখনো গণতন্ত্রের সূর্য উদিত হয়নি।
মিয়ানমারে কখনোই গণতন্ত্রের সূর্য উর্জিত না, মাঝে মাঝে হয়তো পূর্বকোণ থেকে মাঝে মাঝে একটু উঁকি দিয়েছে মাত্র। তো সুতরাং এটা হতেই পারে রোহিঙ্গা সমস্যার সমাধান করতে সামরিক জান্তা বাধ্য হবেন, এবং ইতিমধ্যে কিন্তু সামরিক জান্তা সেটা ঘোষণাও করেছেন যে মিয়ানমারে যে সরকার পরিবর্তনে যে নির্বাচন বা সহিংসতা, এর মাধ্যমে যে রোহিঙ্গা প্রত্যাবাসন চুক্তির কোনো হেরফের ঘটবে না। তাহলে আপনি এই বিষয়ে তথ্য জানা থাকলে সেটা এক্সপ্লেন করতে পারবেন। আচ্ছা, যেহেতু রোহিঙ্গার বিষয়ে কথা বলাই হয়ে গেছে, সুতরাং আপনাকে জিজ্ঞেস করতে পারে, আচ্ছা কত বলতো 10 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে আসলো। আচ্ছা 71 সালে আমরা কত লক্ষ, 71 সালে আমরা কত লক্ষ গেলাম ভারতে? এটি একটা, এই তথ্যটা দেখেন, মুক্তিযুদ্ধের সাথে বর্তমান বিষয়ে একটা লিঙ্ক তৈরি করে দেওয়া হয়েছে। বলা হচ্ছে যে 71 সালে গেল কত, আমাদের বাংলাদেশ থেকে কতজন শরণার্থী গিয়েছিল, কতজন শরণার্থী, আপনি যদি বলেন যে স্যার প্রায় 4 লক্ষ শরণার্থী গিয়েছিল, আপনি শব্দটা প্রায় যুক্ত করবেন, কারণ এই বিষয়ে আসলে যথাযথ তথ্যটা আমাদের কাছে নাই। তো সুতরাং বলে স্যার প্রায় 4 লক্ষ তথ্য গিয়েছে, 4 লক্ষ শরণার্থী গিয়েছিল বা 5 লক্ষ শরণার্থী গিয়েছিল, আপনার কাছে যে তথ্যটাই সঠিক থাকে সেটা দিবেন। আচ্ছা, এরপর আপনাকে জিজ্ঞেস করা হবে, আচ্ছা শরণার্থীদের নিয়ে একটা বিখ্যাত চলচ্চিত্র নির্মিত হয়েছে, বাংলাদেশে একটা বিখ্যাত চলচ্চিত্র নির্মিত হয়েছে, তুমি কি সেই চলচ্চিত্রটা জানো, চলচ্চিত্রের নাম জানো? তখন আপনি বললেন যে স্যার চলচ্চিত্রটা স্যার মুক্তির গান। তখন আপনাকে জিজ্ঞেস করা হলো মুক্তির গান, আচ্ছা তো মুক্তির গান চলচ্চিত্রের বই, তুমি কি দেখেছো মুক্তির গানটা কি? তখন আপনি বললেন যে স্যার দেখেছি মুক্তির গান। এটি কে করেছে? তারেক মাসুদ। আচ্ছা, তারেক মাসুদ এই চলচ্চিত্র তৈরি করেছেন, কিন্তু এটি আসলে যখন নির্মিত হচ্ছিল, এটা কি চলচ্চিত্র আকারে নির্মিত হচ্ছিল, কাহিনীটি কি তুমি জানো? তখন আপনি বললেন যে স্যার আসলে এটি এটি একমাত্র চলচ্চিত্র যেটি আসলে রণাঙ্গনে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীরা ট্রাকে করে বাদ্যযন্ত্র নিয়ে শরণার্থী ক্যাম্পে ঘুরে ঘুরে ক্লান্ত ক্লিষ্ট মানে আশাহীন শরণার্থীদের গান শোনাতো, তাদের হৃদয়ে একটু আনন্দ দিত। এক ক্যাম্প থেকে আরেক ক্যাম্পে গিয়ে, এই যে ক্যাম্প থেকে ক্যাম্পে ঘুরে বেড়াচ্ছে তারা, তাদের এই ছবিগুলো ধারণ করা হয়েছিল। এবং এই ধারণ করা হয়েছিল তখন কি উদ্দেশ্যে ধারণ করা হয়েছে, সাংবাদিকরা ধারণ করেছিলেন। সেই ধারণকৃত ছবিগুলোকে পরবর্তীতে একটা কাহিনী আকারে অল্প কিছু সংখ্যক, এটি সম্ভবত একমাত্র চলচ্চিত্র যার ধরেন যে 90% রণাঙ্গনের সময় ধারণ করা হয়েছিল, আর যুদ্ধের সময় সরাসরি যুদ্ধ ময়দান থেকে, আর সম্ভবত 5 থেকে 10% ভিডিও বা মানে পরবর্তীতে শুটিং করা হয়েছিল, দুটোকে পরবর্তীতে এডিট করে জোড়া দেওয়া হয়েছিল, এবং এটি হয়ে গেল একটি অসাধারণ চলচ্চিত্র। তারেক মাসুদ সেই চলচ্চিত্র নির্মাণ করেছে, গান চলচ্চিত্রটির নাম হচ্ছে মুক্তির গান। প্রিয় শিক্ষার্থীরা, যখন আপনি মুক্তির গান বলেই ফেললেন, তখন আলোচনায় আরো কিছু আসতে পারে যে মুক্তিযুদ্ধ নিয়ে। আচ্ছা, আমাদের মুক্তিযুদ্ধের যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চ একটা ভাষণ দিয়েছে, যা ইতিমধ্যে আন্তর্জাতিকতায় স্বীকৃতি পেয়েছে, স্বীকৃতিটা কি তুমি জানো? তখন আপনি বললেন যে স্যার এটা ইউনেস্কো কর্তৃক স্বীকৃতি দিয়েছে। আচ্ছা, এটা কি হিসেবে স্বীকৃতি দিল? তখন আপনি বললেন যে এটা স্যার হচ্ছে বিশ্ব প্রামাণ্য দলিল হিসেবে স্বীকৃতি দিল। প্রিয় শিক্ষার্থীরা, একটু বলে রাখি, আপনাদের বাজারে যে বইগুলো পাওয়া যায়, যে গাইডগুলো পাওয়া যাচ্ছে, আপনারা যেখান থেকে পড়ছেন অবশ্যই সেগুলো ভালো বই, ভালো গাইড অবশ্যই, কিন্তু মনে রাখবেন আপনাকে মৌখিক পরীক্ষায় কখনো জিজ্ঞেস করা হবে না, বা এই টাইপের প্রশ্ন, মুক্তিযুদ্ধের সেক্টর কয়টি ছিল, কতজন বীর শ্রেষ্ঠ ছিল, কতজন বীর, এই টাইপের প্রশ্ন করার সম্ভাবনা খুবই ক্ষীণ। এই মৌখিক পরীক্ষা আপনাকে যে প্রশ্নগুলো করা হয় মুক্তিযুদ্ধ বিষয়ক, সেগুলো হচ্ছে আপনার আহ বিশ্লেষণ করার ক্ষমতা থাকে কিনা, বা আপনি আপনার মতো করে আপনার জায়গা থেকে আপনি কিভাবে সেগুলা উত্তর দিতে পারেন সেই হিসেবে বিবেচনা করা হয়, অন্তত আমার অভিজ্ঞতা থেকে সেটা আমি দেখেছি। তো এখন যেটা আপনাদেরকে জিজ্ঞেস করলাম যে মুক্তিযুদ্ধ নিয়ে যদি বলা হয় যে তুমি তো দেখেছো 7ই মার্চের ভাষণ, এটি দৈর্ঘ্য কত ছিল? তখন আপনি বললেন যে স্যার এটা এত মিনিটের দৈর্ঘ্য। আচ্ছা, এই যে 7ই মার্চের ভাষণ দেয়া হলো, তুমি কি জানো যে এটা কোথা থেকে সংগৃহীত হয়েছে? আশ্চর্য বিষয়, এটিও কিন্তু সংগ্রহ করেছিলেন জার্মান আর্কাইভস থেকে আমাদের তারেক মাসুদ, প্রয়াত তারেক মাসুদ। আমরা তার জন্য প্রার্থনা করছি, হৃদয় থেকে প্রার্থনা করছি মিশুক মনির এবং তারেক মাসুদের জন্য, যিনি আসলে মুক্তিযুদ্ধের কি সম্পদ আমাদেরকে দিয়ে গেছেন সেটি আসলে কল্পনাতীত বিষয়। মহান স্রষ্টা যেন ওনাকে শান্তিতে রাখেন, যেন উনি জাতির জন্য যে যা কিছু দিয়ে গেছে, আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসগুলোকে তিনি চমৎকার সেলুলয়েডে বন্দি করে
আমাদের জন্য প্রামাণ্য দলিল হিসেবে দিয়ে গেছেন। বঙ্গবন্ধুর যে আমরা যে রঙিন ভাষণটি দেখি, 7ই মার্চের যে ভাষণটি আমরা দেখি, সেটি কিন্তু তারেক মাসুদ জার্মান আর্কাইভস থেকে সংগ্রহ করেছিলেন। যাই হোক, তো আমরা যেটা বলছি যে আমাদের 7ই মার্চের যে ভাষণ, 7ই মার্চের ভাষণে প্রশ্ন হতে পারে, কারণ এটি একটা আলোচিত ঘটনা, মুক্তিযুদ্ধের সাথে সম্পর্কিত। আপনাকে জিজ্ঞেস করা হলো যে আচ্ছা, 7ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু শেষ কথাটি বলেছিলেন কি? এবারে সংগ্রাম, মুক্তির সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম। স্বাধীনতা মুক্তি তো একই কথা। আপনি এটা ব্যাখ্যা করুন তো, কেন বঙ্গবন্ধু দুইবার বললেন যে স্বাধীনতা এবং মুক্তির সংগ্রাম? দেখুন, এ ধরনের প্রশ্নগুলোই মৌখিক পরীক্ষা হয়। তখন আপনি বললেন যে স্বাধীনতা সংগ্রাম মানে হচ্ছে স্যার আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভূখণ্ডগত স্বাধীনতার কথা বলেছেন, অর্থাৎ 55,598 বর্গ মাইলে বাংলাদেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হবে। স্বাধীনতা সংগ্রাম আমরা 16 ডিসেম্বর 1971 শেষ করেছি, কিন্তু আমাদের মুক্তি সংগ্রাম চলমান। কারণ আমাদের মুক্তিযুদ্ধের একটি বৈশিষ্ট্য ছিল যে আমরা প্রতিটি নাগরিক শোষণ মুক্ত থাকবে। যেন আমাদের জাতীয় আমাদের যে রাষ্ট্র পরিচালনা যে মূলনীতি, সেখানে একটি কথা বলা হয়েছে যে সমাজতন্ত্র। সমাজতন্ত্র বলতে আমরা আসলে বুঝি যেটি হচ্ছে সামাজিক ন্যায় বিচার অর্থে সমাজতন্ত্র, অর্থাৎ সম্পদের সুষম বন্টন হবে, গাছতলা এবং পাঁচতলার মধ্যে পার্থক্য থাকা, সবাই ন্যূনতম সবার মাথার উপর একটি করে ছাদ থাকবে, সবাই বাসমতি চালের ভাত খেতে না পারলেও পেট ভরে অন্তত মোটা চালের ভাত খেতে পারবে। সেটি আমাদের মুক্তিযুদ্ধের একটি অবিসম্ভাবী চেতনা ছিল, মুক্তিযুদ্ধের চেতনা ছিল যে আমরা সম্পদের সুষম বন্টন চাই, সেটি মুক্তিযুদ্ধ। এই জন্য সমাজতন্ত্র আপনাদেরকে এটা জিজ্ঞেস করবে যে আমাদের জাতীয় মানে যে আমাদের যে মানে মূলনীতি, রাষ্ট্র পরিচালনার যে মূলনীতি, সেখানে একটি কথা আছে সমাজতন্ত্র। আসলে কি আমরা কমিউনিজমের দিকে যাচ্ছিলাম? না, সেটি নয়। আমরা সামাজিক ন্যায় বিচার অর্থে, সম্পদের সুষম বন্টনের অর্থে আমরা চেয়েছিলাম যে সমাজতন্ত্র, যেটি আমাদের সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছিল। যা হোক, তাহলে আপনাকে বলা হচ্ছে যে আপনি যেটা বলবেন যে 16 ডিসেম্বর 1971 সালে আমরা যা পেয়েছি সেটা হচ্ছে আমাদের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা একটি ভূখণ্ডগত স্বাধীনতা পেয়েছি, কিন্তু আমাদের মুক্তির সংগ্রাম এখনো চলমান। কারণ আমরা চাই যে আমাদের বাংলাদেশ ক্ষুধামুক্ত, দারিদ্র মুক্ত একটি দেশ থাকবে, সকল মানুষের অধিকার সমান থাকবে, ধর্মনিরপেক্ষ একটি বাংলাদেশ হবে, যেখানে মানুষের বিবেচনা করা হবে মানুষ হিসেবে, মানুষের বিবেচনা করা হবে না কোনো ধর্মভিত্তিক মানুষের কোনো বিবেচনা হবে না। অর্থাৎ প্রতিটা নাগরিক স্বাধীনভাবে মাথা উঁচু করে তাদের ধর্ম পালন করবে। রাষ্ট্র কোনোভাবেই কোনো নাগরিককে শুধু ধর্মের কারণে তার কোনো সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করবে না। এমন একটি বাংলাদেশ আমাদের স্বপ্নের বাংলাদেশ, যে বাংলাদেশের প্রতিটি মানুষ কি পাবে? মাথার উপরে ছাদ পাবে, ক্ষুধামুক্ত দারিদ্র মুক্ত বাংলাদেশ পাবে। সুতরাং এটি আমরা যতদিন করতে পারছি না ততদিন পর্যন্ত আমাদের সংগ্রাম চলমান। সেজন্য স্বাধীনতার সংগ্রাম আমাদের শেষ হয়েছে, কিন্তু মুক্তির সংগ্রাম এখনো আমাদের চলমান রয়েছে। তাহলে এই প্রশ্নটি আপনাদের হতে পারে যে স্বাধীনতার সংগ্রাম, মুক্তির সংগ্রাম, প্রশ্নগুলো হতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা অনেক প্রশ্ন যাই আর একটু মুক্তিযুদ্ধের জন্য একটি কাব্যিক প্রশ্ন করি আপনাদেরকে মুক্তিযুদ্ধ নিয়ে। একটু একটু খেয়াল করতে হবে প্রশ্নটি হচ্ছে, ধরেন একটু একজনের বাড়ি মেহেরপুর জেলায়, আরেকজনের বাড়ি রাজশাহী জেলায়। তো রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ জেলায়, ধরেন যে একজন শিক্ষার্থীর বাড়িটা চাঁপাইনবাবগঞ্জ জেলায়, তিনি আসলেন, আসার পর তাকে বললেন চাঁপাইনবাবগঞ্জ বিখ্যাত হচ্ছে আমের জন্য বিখ্যাত, বাংলাদেশে আমের রাজধানী বলা হয় চাঁপাইনবাবগঞ্জকে, আমের রাজধানী বলা হয়। তো আপনাকে জিজ্ঞেস করে ঢুকার সাথে সাথে একটু অপ্রাসঙ্গিক প্রশ্ন করতে পারে যে আপনাকে জিজ্ঞেস করলো যে আপনার বাড়ি কোথায় বা কোন জেলা থেকে এসছে, তখন আপনাকে বললো যে স্যার আমি চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে এসেছি। ভেরি গুড। বাংলাদেশের আমের রাজধানী কোনটি? আপনি বলেন চাঁপাইনবাবগঞ্জ। কয়েকটি আমের প্রজাতির নাম বলুন তো। বললেন আপনি কয়েকটা আমের নাম বললেন। নাম বলার পর আপনাকে পরবর্তী প্রশ্ন করা হলো, আচ্ছা আমাদের জাতীয় ফল কি? তখন বললেন যে কাঁঠাল। তো আপনাকে পরবর্তী প্রশ্নটা করা হলো, আচ্ছা আমাদের জাতীয় গাছ কি? আপনি বললেন যে আম গাছ। আচ্ছা জাতীয় গাছ, জাতীয় ফল, জাতীয় গাছে জাতীয় ফল ধরে না কেন? এগুলো এগুলো কখনোই আপনি মনে করবেন না যে এগুলো কোনো প্রশ্ন। এগুলো হচ্ছে পরিস্থিতিটাকে একটু স্বাভাবিক করা, পরিস্থিতিটাকে আপনার আইস ব্রেকিং করা, আপনার সাথে একটু সাবলীল ভাবে কথা বলা, বা এগুলো কখনো নম্বর হিসেবে বিবেচিত হয় না। এই কথাগুলো হচ্ছে আপনাকে ভাইবা মৌখিক পরীক্ষা উপযোগী করে করা, পরিবেশের সাথে সম্পর্কিত করে নেওয়া। ধরেন এরপর আপনাকে একটি প্রশ্ন করলো, আচ্ছা বলুন তো যে আমাদের আম বাগানে আমরা স্বাধীনতা হারিয়েছি, আম বাগান থেকে আবার স্বাধীনতা পুনরুদ্ধার করলাম, ব্যাখ্যা করুন।
তাহলে এই প্রশ্নটি যদি আমরা একটু ব্যাখ্যা করি, তাহলে কি এক আমবাগানে আমরা স্বাধীনতা হারিয়েছি, আরেক আমবাগান থেকে আমরা স্বাধীনতা পুনরুদ্ধার করলাম, তাহলে বিষয়টি কেমন হলো? বিষয়টি যদি হয় এরকম যে 1757 সালের 23 জুন পলাশীর আম্রকাননে আমরা স্বাধীনতা হারালাম। নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হলেন লর্ড ক্লাইভের কাছে। বাংলাদেশের স্বাধীনতা মানে বাংলার স্বাধীনতা ইংরেজদের পদদলিত হলো। ঠিক 1757, 1971 সালের 17 এপ্রিল মেহেরপুর জেলার ভবের পাড়া বৈদ্যনাথ তলার আম্রকাননে আবার একটি সরকার গঠিত হলো, সরকার শপথ গ্রহণ করলো। সেই শপথে আবার বাংলার স্বাধীনতা পুনরুদ্ধার হলো, অর্থাৎ সে আম্রকাননেই আমরা আবার স্বাধীনতা পুনরুদ্ধার করলাম। তাহলে এটি একটি ঐতিহাসিক ঘটনা। দেখেন, এই যে ইতিহাসকে মজাদার ভাবে উপস্থাপন করা, যে একটি আম্রকাননে আমরা স্বাধীনতা হারালাম এবং আবার আম্রকাননে স্বাধীনতা পুনরুদ্ধার করলাম। তাহলে এই যে বিষয়গুলো, এগুলো হচ্ছে মৌখিক পরীক্ষার। দেখেন, আপনি লিখিত পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রশ্ন আপনার কখনোই আসবে না। মৌখিক পরীক্ষায় মুক্তিযুদ্ধ নিয়ে এই ধরনের প্রশ্ন হতে পারে। আপনাকে জিজ্ঞেস করা হলো আমাদের বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে কতজন মানুষ শহীদ হয়েছেন? তখন আপনি বললেন যে আমাদের বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে। তখন বলা হলো যে আচ্ছা, এই শহীদদের তালিকায় 7 জন বীরশ্রেষ্ঠ আছেন। আপনি কি এই 7 জন বীরশ্রেষ্ঠের নাম ধারাবাহিকভাবে বলতে পারবেন? তখন আপনাকে অবশ্যই 7 জন বীরশ্রেষ্ঠের নাম চমৎকার করে শুদ্ধ উচ্চারণে তাদের নামগুলো বলতে হবে। কারণ মনে রাখতে হবে, আমাদের যে মহান প্রত্যেক মুক্তিযোদ্ধাই আমাদের বীর মুক্তিযোদ্ধা, মহান মুক্তিযোদ্ধা, জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান, জাতির সূর্য সন্তান, প্রতিজন মুক্তিযোদ্ধাই। তারপরও প্রত্যেক আমাদের যে সকল মুক্তিযোদ্ধারা মহান মুক্তিযোদ্ধা, মানে বীর মুক্তিযোদ্ধারা বেঁচে আছেন, তারা তো অবশ্যই বীর, আর যারা শহীদ হয়েছেন তারাও বীর। কিন্তু এদের ত্যাগের মধ্যে দিয়েও 7 জন বীরশ্রেষ্ঠ তাদের জীবনের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। তাহলে এই 7 জন বীরশ্রেষ্ঠ কিভাবে আপনি বলবেন? এই 7 জন বীরশ্রেষ্ঠ নিয়ে অনেক ধরনের প্রশ্ন আসতে পারে। যেমন আপনাকে প্রশ্ন করা হবে, হতে পারে, আচ্ছা হবে বলছি না, এগুলো হতে পারে, যে আপনাকে বলা হচ্ছে যে 7 জন বীরশ্রেষ্ঠের মধ্যে তাদেরকে আমরা সংসপ্তক বলি। 7 জন বীরশ্রেষ্ঠের যদি শহীদ হওয়ার বিষয়টি আপনারা যদি একটু বিবেচনায় আনেন, যে একটু আপনারা যদি আলোচনা করেন বা পড়ে নেন, তাহলে দেখবেন আমাদের 7 জন বীরশ্রেষ্ঠ কিন্তু সংসপ্তক। তাহলে প্রশ্ন হতে পারে সংসপ্তক বিষয়টা কি? তখন আপনারা বলবেন যে স্যার, সংসপ্তক বলতে বুঝি যে সৈনিক নিশ্চিত মৃত্যু জেনেও আমৃত্যু যুদ্ধ করে, যে সৈনিক নিশ্চিত মৃত্যু জেনেও আমৃত্যু যুদ্ধ করে, তিনি সংসপ্তক। আমাদের প্রতিজন বীরশ্রেষ্ঠ, আপনি যদি বলেন বীরশ্রেষ্ঠ মতিউর, তিনি যে বিমানটি নিয়ে আসছিলেন বাংলাদেশের জন্য যুদ্ধে অংশগ্রহণ করার জন্য, তিনি জানতেন এখানে কিন্তু কোনো অপশন নেই, হয় বিমান নিয়ে তিনি ভারতের মাটিতে প্রবেশ করে বাংলাদেশের হয়ে যাবে বিমানটি, আর তা না হলে বিমানটি বিধ্বস্ত হবে। আরো যদি একটু মানে আপনাদের কঠিন ভাবে বলি, দেখেন বীরশ্রেষ্ঠ মতিউর তার পরিজন কিন্তু পাকিস্তানেই ছিল, তার একটা কন্যা সন্তান ছিল, তার স্ত্রী ছিল, তিনি তাদের কথা একবারও ভাবলেন না। তিনি যদি এই বিমানটি ছিনতাই করে নিয়ে আসতেন, আমি বলবো না ছিনতাই, বলবো না আমি ছিনতাই শব্দটা, আমি দুঃখিত, ছিনতাই আমি বলছি না, এটা আমাদের সম্পদ ছিল। কারণ পাকিস্তানের যত সামরিক সরঞ্জাম তৈরি করা হয়েছিল, কেনা হয়েছিল, সেগুলো আমাদের পাট বিক্রির টাকা দিয়ে কেনা হয়েছিল। সুতরাং এই বিমান আমাদের, পাকিস্তানরা দখল করে রেখেছিল। আচ্ছা যাই হোক, সেই বিমানটি নিয়ে তিনি জানতেন যদি বিমানটি নিয়ে যদি তিনি চলেও আসতে পারেন, জীবিতও চলে আসেন, তথাপি তার স্ত্রী কিন্তু সেখানে ছিল, তাদের উপরে কি অকথ্য নির্যাতন হতো একটু কল্পনা করুন তো। তারপরও তিনি পরিবারকে ভাবেননি, তিনি পরিবারের কথা ভাবেননি, তিনি ভেবেছেন তার দেশের স্বাধীনতার কথা। আর এটি আসলে একজন মুক্তিযোদ্ধার সবচেয়ে পরম সম্পদ, তিনি দেশকে
সর্বোচ্চ প্রাধান্য দিয়েছেন এবং জীবন মৃত্যুর মাঝখানে দাঁড়িয়েই কিন্তু যুদ্ধ করেছেন। আমাদের প্রতিজন মুক্তিযোদ্ধার যারা বীরশ্রেষ্ঠ হয়েছেন, স্বীকৃতিপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, প্রত্যেকেই বীর মুক্তিযোদ্ধা। এবং যারা রণাঙ্গনে শহীদ হয়েছেন, 7 জন বীরশ্রেষ্ঠ, তাদের জীবনের ইতিহাসগুলো, শহীদ হওয়ার ইতিহাসগুলো যদি আপনারা একটু পর্যালোচনা করেন, দেখবেন তারা কিন্তু প্রত্যেকেই বেঁচে থাকার তাদের যথেষ্ট সুযোগ ছিল। তারা নিজেদের জীবনকে অগ্রাহ্য করে সহযোদ্ধাদের জীবন বাঁচিয়েছিলেন। সুতরাং তিনি জানতেন তিনি মারা যাবেন। তো সব থেকে সংজ্ঞাটা তো তাই, যে সৈনিক নিশ্চিত মৃত্যু জেনেও আমৃত্যু যুদ্ধ করে। আমাদের 7 জন বীরশ্রেষ্ঠ সংসপ্ত। আচ্ছা, এই প্রশ্নগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, সাম্প্রতিক সময়ে আমাদের মহান মুক্তিযুদ্ধে আমাদের 2 লক্ষ মা বোন সম্ভ্রম হারিয়েছিল। কুলাঙ্গার পাকিস্তানি সৈনিকরা আমাদের 2 লক্ষ মা বোনের সম্ভ্রম ধ্বংস করেছিল। এই উৎসর্গকৃত মা বোনরা মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে, আমি খুব দুঃখের সাথে বলছি, উৎসর্গীকৃত এই মা বোনরা মুক্তিযুদ্ধের পর, স্বাধীনতা পরবর্তী সময়ে তাদের পরিবারের কাছ থেকেও কিন্তু যোগ্য মর্যাদাটুকু পাননি। তারা তাদের পরিবারের কাছেও অনেক সময় নিগৃহীত হয়েছে। আমি সবার কথা বলছি না, যে কজন আমরা পত্র পত্রিকার মাধ্যমে দেখেছি, বহু আমাদের মা বোন আত্মহত্যা করেছেন এই গ্লানি থেকে মুক্তি পাওয়ার জন্য। তা আমাদের মা বোনরা হচ্ছেন, শিশু নির্যাতিত মা বোনদের আমরা খেতাব দিয়েছি, তারা হচ্ছেন আমাদের বীরাঙ্গনা, আমাদের বীর মা বোনরা, আমাদের বীরাঙ্গনা মা বোন, আমাদের বোন, আমার মা। এই মহান বীরাঙ্গনাদের এত বেশি ক্রন্দন, এত বেশি নির্যাতন চারিদিক থেকে। তখন আমরা একটু বলি, 10 জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে দেশে ফিরে আসেন। তিনি এসে পরদিন যখন বীরাঙ্গনাদের কথা জানতে পারলেন এবং তিনি দেখলেন যে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছেন, এবং এর পরবর্তী সময়ে তার কাছে বিভিন্ন সময় খবর আসতে শুরু করলো যে বীরাঙ্গনারা কি পরিমাণ তাদের পরিবার থেকে লাঞ্ছিত হচ্ছে, তাদের পরিবার তাদের স্বীকার করছে না। তখন তিনি একদিন সাংবাদিক সম্মেলনে বলেছিলেন, এই কথাটি আপনাদের পরীক্ষা আসতে পারে, যদিও এটি আপনাদের পরীক্ষা না আসলেও জানা প্রয়োজন, বীরাঙ্গনাদের পরিচয়হীন হয়ে পড়ছে, তাদের পরিবার তাদের গ্রহণ করছে না। তখন বীরাঙ্গনাদের চিৎকারে জাতির পিতা বলেছিলেন যে, তোমরা তাদের বলে দাও বীরাঙ্গনাদের পিতার নাম শেখ মুজিবুর রহমান এবং তাদের বাসার ঠিকানা, তাদের বাড়ির ঠিকানা ধানমন্ডি 32 নাম্বার। আমি আবার বলছি, এটি কিন্তু একটি সাংবাদিকের কোটেড লাইন এবং কিন্তু এটি আমাদের সংরক্ষিত লাইন। লাইনটি হচ্ছে, তিনি সাংবাদিকদের মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন, আমার এই বীরাঙ্গনা, নির্যাতিত বীরাঙ্গনাদের বলে দাও যে তাদের পিতা, আমি আগেই বলেছি তাদের পরিবার তাদের স্বীকার করছে না, বঙ্গবন্ধু তাদের পিতৃত্ব গ্রহণ করলেন। জাতির পিতা তার সন্তানদের পিতৃত্ব গ্রহণ করলেন। পিতৃত্ব গ্রহণ করে তিনি দায় নিয়ে তিনি গ্রহণ করে বলেছিলেন, তাদের বলে দাও, বীরাঙ্গনাদের বলে দাও তাদের পিতার নাম শেখ মুজিবুর রহমান এবং তাদের বাড়ির ঠিকানা ধানমন্ডি 32 নাম্বার। তো এটি ছিল জাতির পিতার প্রথম স্বীকৃতি, বীরাঙ্গনাদের প্রতি জাতির পিতার প্রথম স্বীকৃতি, কারণ তিনি তাদের সন্তান হিসেবে মেনে নিয়েছিলেন, তাদেরকে সন্তান হিসেবে গ্রহণ করেছিলেন। এটি ছিল তার প্রথম স্বীকৃতি। কিন্তু 75-এর 15ই আগস্টে তাকে হত্যার মধ্যে দিয়ে জাতির ইতিহাস পাল্টে দেয়া হয়। দীর্ঘদিন এই ইতিহাস আর চর্চা হয়নি। ইতিমধ্যে অনেক বীরাঙ্গনা মারাও গিয়েছেন। এরপর সম্ভবত, আমি তারিখটি এই মুহূর্তে সঠিক বলতে পারছি না, আপনারা একটু জেনে নেবেন, আমি যদি ভুল করে না থাকি সেটি 2017 সাল। 2017 সালে প্রথম এই বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এবং আমি দুঃখিত, আপনাদেরকে একটু জেনে নিতে বলছি, আমার যেহেতু আমি একটি লাইভ ক্লাস, আমি এই মুহূর্তে তথ্যটা দিতে পারছি না, তবে আমি মোটামুটি নিশ্চিত 2017 সালে। তারপর আপনারা একটু দেখে নেবেন। 2017 সালে প্রথম এই বীরাঙ্গনাদের, জাতির শ্রেষ্ঠ সন্তান, এই বীরাঙ্গনাদের বীর মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। আসলে এখানে স্বীকৃতি প্রয়োজন ছিল, কারণ আমাদের যে আইনগুলো যেভাবে আছে, আমাদের মহান
বীর মুক্তিযোদ্ধারা যে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পান, রাষ্ট্র তাদের কাছ থেকে তাদের প্রতি যে সম্মান প্রদর্শন করেন, শুধুমাত্র তাদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি না দেওয়ার কারণে বীরাঙ্গনারা সেই সুযোগগুলো থেকে বঞ্চিত হচ্ছিলেন। ফলে 2017 সালে তাদের মুক্তিযোদ্ধা হিসেবে ঘোষণা করা হয় এবং সবাইকে অন্তর্ভুক্ত করা না গেলেও অনেক বীরাঙ্গনাদের গেজেটে অন্তর্ভুক্ত করা হয়, তাদের নামে গেজেট প্রকাশ করা হয়েছিল এবং বাকিদের কাজ এখনো চলছে। এবং এই যে মুক্তিযোদ্ধার স্বীকৃতি, তাদের প্রতি এটা জাতি কিছুটা হলেও দায় মুক্ত হয়েছে বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়ে। এখন হয়তো আমাদের এই নির্যাতিত নারীদের, আমাদের সম্মানিত মা বোনদেরকে সম্মানিত করতে পারছে। জীবনের শেষ মুহূর্তে অনেক মুক্তিযোদ্ধা আর এখন বেঁচে নেই, অনেকেই গ্লানি লাঞ্ছনা সহ্য করে তা আগে মারা গিয়েছেন, অনেকেই বেঁচে নেই। যারা বেঁচে আছেন তাদের প্রতি জাতি যে শ্রদ্ধা প্রদর্শন করেছে, কৃতজ্ঞ চিত্তে যে শ্রদ্ধা প্রদর্শন করেছে, এটি যেন চলমান থাকে। যাই হোক, আপনাদের পরীক্ষায় এই প্রশ্নটি আসতে পারে, কবে বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধা হিসেবে ঘোষণা করা হয়েছে। ধরেন একজন আমার নারী পরীক্ষার্থী পরীক্ষা দিতে গেলেন, তাকেও যদি মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন করা হয়, তাহলে একটি প্রশ্ন তো হতেই পারে যে বাংলাদেশের খেতাবপ্রাপ্ত কয়েকজন নারী মুক্তিযোদ্ধার নাম বলুন। তখন আপনি অবশ্যই ডাক্তার ক্যাপ্টেন সেতারা বেগম, তারামন বিবি, তারপর হচ্ছেন ওনাদের নাম বলবেন, তত সুন্দর করে বলবেন এবং ওনাদের সম্পর্কে ডিটেইল জেনে নেবেন। ডাক্তার ক্যাপ্টেন সেতারা বেগমের যে লাইফ হিস্ট্রিটা জেনে নেবেন, তারামন বিবির লাইফ হিস্ট্রি জেনে নেবেন, তারপরে যে বাকি যে মুক্তিযোদ্ধা আছে তাদের জেনে নেবেন। আমার ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাইয়েরা যখন বিসিএস মৌখিক পরীক্ষা দিতে যাবেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাইয়েরা, আমরা যারা মুক্তিযুদ্ধ দিতে ভাইবা দিতে যাবেন, তখন আপনাদেরকে জিজ্ঞেস করা হতে পারে ক্ষুদ্র নৃগোষ্ঠীর একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার নাম বলুন। তখন আপনারা খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা আছেন তার নামটা বলবেন। আপনারা খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা আছেন এবং মহান মুক্তিযুদ্ধের সময় আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠীর, এই বাংলাদেশ কিন্তু এককভাবে কোনো জাতিগোষ্ঠীর দেশ নয়। এই বাংলার বৌদ্ধ, বাংলার খ্রিস্টান, বাংলার হিন্দু, বাংলার মুসলমান, বাংলার যে 45টা ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, প্রত্যেকটি মানুষের রয়েছে এই ভূমির প্রতি তাদের চূড়ান্ত অধিকার। এটি একাধারে কোনো বাঙালির দেশ নয়, এটি শুধুমাত্র বাঙালির দেশ নয়, ক্ষুদ্র নৃগোষ্ঠীর দেশ নয়, মুসলমানের দেশ নয়, হিন্দুদের দেশ নয়, এটি এই ভূখণ্ডের প্রত্যেকটি মানুষের রয়েছে এই ভূখণ্ডের প্রতি সম অধিকার। আমাদের মহান সংবিধান সেই স্বীকৃতিটি প্রদান করে। তাহলে আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের যে ভূমিকা ছিল, যে তারা অনেকেই মুক্তিযুদ্ধের সময় শহীদ হয়েছেন, তাদের সম্পর্কে একটু জেনে নেবেন। আপনাদের যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী, যারা মৌখিক পরীক্ষা দিতে যাবেন, তারা একটু এই বিষয়গুলো পড়ে নেবেন এবং এখান থেকে আপনাদেরকে প্রশ্ন করা হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিষয়টা পড়লাম। এরপর আপনাদের মুক্তিযুদ্ধে একটা প্রশ্ন হতে পারে, সেটি হচ্ছে, এটি তো কমন কোশ্চেন, সবসময় জিজ্ঞেস করে যে মুক্তিযুদ্ধের চেতনা বলতে কি বুঝো। এটি একটি খুবই কমন কোশ্চেন যে মুক্তিযুদ্ধের চেতনা। এখন আপনাদের অনেকেই দেখবেন বাজারে যে অনেকগুলো বইপত্র আছেন, বা অনেক সময় আমরা বিভিন্ন শুনি যে আমাদের একটু মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে, চেতনার যে সংজ্ঞা সেটা নিয়ে একটু আমাদের বিভ্রান্তি থাকতেই পারে। এটা এক একজন এক, তবে আপনারা মৌখিক পরীক্ষার জন্য যা বলবেন সেটি হচ্ছে এমন যে মহান মুক্তিযুদ্ধের আমাদের যে প্রত্যক্ষ ফলাফল, সেটি হচ্ছে আমাদের সংবিধান, 72-এর সংবিধান। মুক্তিযুদ্ধ আমরা শেষ করেছি 16 ডিসেম্বর 1971। ঠিক এক বছরের মাঝখানে জাতির গর্বিত যে সংবিধান, আমরা এক বছরের মাথায় একটি সংবিধান প্রণয়ন করতে পেরেছি, যেটা পাকিস্তান 47-এ দেশ স্বাধীন করে 56-তে এসেও সংবিধান দিতে পারেনি। তারপরে কিন্তু এই সংবিধান আবারও পরিবর্তন করা হয়েছে। কিন্তু এটি হচ্ছে আসলে একটা সুসংগঠিত জাতিসত্তার বহিঃপ্রকাশ, মেধাবী জাতিসত্তার বহিঃপ্রকাশ, যে এক বছরের মাঝখানে আমরা একটি চমৎকার উত্তম সংবিধান দিতে পেরেছি। সেই সংবিধানে আমাদের রাষ্ট্র পরিচালনার 4টা মূলনীতির কথা ব্যাখ্যা করা হয়েছে, 4টা মূলনীতির কথা বলেছে, যেটি যেই 4টা মূলনীতি আমরা মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জন করেছিলাম। এই 4টা মূলনীতি হচ্ছে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং গণতন্ত্র। আমি আবারও বলছি, হয়তো ধারাবাহিকতা বলতে পারিনি, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা।
আমরা এই 4টি বিষয় আমাদের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জন করেছি। আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল কিন্তু আসলে এই 4টা বিষয় অর্জন করার জন্য। তো একটু যদি আপনাদেরকে স্পষ্ট করে বলি, যেমন ধরেন আমরা যদি পাকিস্তানিরা যদি আমাদেরকে গণতন্ত্রের রায় মেনে যদি আমাদের ক্ষমতা হস্তান্তর করত, তাহলে কিন্তু আমাদের এই 30 লক্ষ মানুষ শহীদ হতো না, আমরা কিন্তু আহ জিনিসটা পেয়ে যেতাম। কিন্তু তারা আমাদের কাছে ক্ষমতা হস্তান্তর করে, গণতান্ত্রিক ভাবে তারা আমাদের কাছে ক্ষমতা হস্তান্তর করে নাই, না করার কারণেই কিন্তু মুক্তিযুদ্ধ হয়েছিল। তারপর দেখেন সমাজতন্ত্র। সমাজতন্ত্র বলি পাকিস্তানের সমস্ত সম্পদ 22টি পরিবারের কাছে, পূর্ব পাকিস্তানের সমস্ত সম্পদ 22টি পরিবারের কাছে কুক্ষিগত হয়ে গিয়েছিল। গাছতলা এবং পাঁচতলার মধ্যে আকাশ পাতাল পার্থক্য তৈরি হয়েছিল। ফলে মুক্তিযুদ্ধ করেছি আমরা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য, অর্থাৎ আমরা চেয়েছিলাম যে একটি সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক। সেজন্য আমরা যেহেতু মুক্তিযুদ্ধ করেছি, জয়লাভ করেছি, তাহলে আমাদের সংবিধানে সমাজতন্ত্র বিষয়টি অন্তর্ভুক্ত হবে। সেটি অন্তর্ভুক্ত হবে হচ্ছে সামাজিক ন্যায় বিচার অর্থে সমাজতন্ত্র। তারপর হচ্ছে জাতীয়তাবাদ, অর্থাৎ বাঙালি জাতীয়তাবাদ। দেখেন 1952 সালের আমাদের যে 47-এ দেশ বিভক্তি, তারপরে কিন্তু তমুদ্দিন মজলিসের হাত ধরে তারা কিন্তু বারবার আঘাত করছে। তারা আমাদেরকে পাকিস্তানি বানাতে চেয়েছিল, কিন্তু আমরা তো পাকিস্তানি হব না, আমরা তো বাঙালি। বাঙালি কখনো পাকিস্তান হতে পারে না, সিন্ধু কখনো পাকিস্তানি হতে পারে না, বেলুচিস্তানের লোক কখনো পাকিস্তানি হতে পারে না। তাদের প্রত্যেকেরই কি থাকবে? আলাদা আলাদা জাতিসত্তা থাকবে। আমাদেরও তো জাতিসত্তা ছিল, বাঙালি জাতিসত্তা। সুতরাং তারা আমাদের জাতিসত্তার মধ্যে হিন্দুত্বের গন্ধ খুঁজে পেয়েছিল, ফলে আমাদেরকে সাচ্চা মুসলমান বানানোর জন্যই কিন্তু ভাষায় আঘাত করে, এবং আমাদের বর্ণমালায় তারা কিন্তু হিন্দুত্বের গন্ধ খুঁজে পায়, বর্ণমালা পরিবর্তনেরও চেষ্টা করে, যার ফলে আমরা কিন্তু ভাষার দাবি প্রতিষ্ঠা করেছি, অর্থাৎ জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করেছি। তাহলে 52 জাতীয়তাবাদ প্রতিষ্ঠা। তারপর সামাজিক ন্যায় বিচার অর্থে সমাজতন্ত্র, সত্তরের নির্বাচনে ক্ষমতা হস্তান্তর না করে গণতন্ত্র। তারপর হচ্ছে দেখেন 47 সালে একটি রাষ্ট্রের জন্ম হলো, যেটি জন্ম হয়েছিল ধর্মনিরপেক্ষতার ভিত্তিতে, সরি, যেটি জন্ম হয়েছে ধর্মের ভিত্তিতে। যেমনটি হয়েছিল, কেমন হয়েছে একটু যদি ব্যাখ্যা করে বলি। ব্যাপারটি ঘটেছিল এমন যে পাকিস্তানিরা, আমরা জিন্নাহ দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান বিভক্ত হলো, হিন্দু অধ্যুষিত রাষ্ট্রগুলো হিন্দু রাষ্ট্র ভারত, এবং মুসলিম অধ্যুষিত অঞ্চলগুলো মুসলিম রাষ্ট্র পাকিস্তান। কিন্তু মুসলিম রাষ্ট্র পাকিস্তান যখন গঠিত হলো, সেই আর কোনো কিছুকেই প্রাধান্য দেয়া হলো না, শুধুমাত্র ধর্মকে প্রাধান্য দেয়া হলো। অর্থাৎ যারা মুসলমান তাদের জন্য আলাদা রাষ্ট্র, কিন্তু এতে বলা হয়নি যেমন বেলুচিস্তানের লোকেরাও মুসলমান, তারা কিন্তু বেলুচ। সিন্ধুর লোকজনও মুসলমান, তারা কিন্তু সিন্ধি। বাংলার লোকজনও মুসলমান, কিন্তু তারা কিন্তু বাঙালি। সুতরাং এগুলোকে প্রাধান্য দেয়া হয় নাই। ফলে 23 বছরের মাথায় এই যুবক পাকিস্তান মারা গেল। 23 বছরের এবং একজন যুবকের মৃত্যু মানে কিন্তু ভয়াবহ। একজন বৃদ্ধ মারা যাবে, এটাই স্বাভাবিক, বায়োলজিক্যালি মারা যাবেন। 23 বছরের যুবক পাকিস্তান কেন মারা গেল? কারণ তার জন্মগত ত্রুটি ছিল। জন্মগত ত্রুটি কি? জন্মগত ত্রুটিটা হচ্ছে ধর্মভিত্তিক পাকিস্তান। ধর্ম দিয়ে কখনো একটি রাষ্ট্রকে টিকিয়ে রাখা যায় না। রাষ্ট্র টিকিয়ে রাখার জন্য প্রয়োজন সেটি হচ্ছে জাতীয়তাবাদ, সেটি আমাদের ছিল না। ফলে আমাদের মহান মুক্তিযুদ্ধের চেতনা আমরা তৈরি করেছি, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যা অর্জন করেছি তার মাধ্যমে আমাদের যে রাষ্ট্র পরিচালনা হবে, রাষ্ট্র পরিচালনা যে বাঙালি জাতীয়তাবাদ, সেটা আমরা অন্তর্ভুক্ত করেছি। তাহলে এক কথা যদি আমি জিনিসটা আপনাদেরকে বুঝিয়ে দিলাম, কারণ আপনাদের মৌখিক পরীক্ষা যখন এই কথাটা বলবেন তখন আপনাদের কাছে ব্যাখ্যা চাইতেও পারে। তাহলে যেহেতু বিষয়টি আপনাদেরকে আমি বুঝিয়ে দিয়েছি, তাহলে বলেছি যে কেন আমাদের মুক্তিযুদ্ধের চেতনা কি। আমাদের মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে আমরা মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যে সংবিধান অর্জন করেছি, সেই সংবিধানের 4টি মূলনীতি হলো আমাদের মুক্তিযুদ্ধের চেতনা। আর এগুলো হচ্ছে জাতীয়তাবাদ, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও সামাজিক ন্যায় বিচার অর্থে সমাজতন্ত্র। এই 4টি বিষয় কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের চেতনা। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই বিষয়গুলো নিয়ে আপনাদের তো প্রশ্ন হতেই পারে। আরেকটি প্রশ্ন খুব বার্নিং ইস্যু, সেটা এটা যদিও এটার সাথে রিলেটেড না, বাট কোরিলেটেড। যেমন আমাদের ভাস্কর্য রয়েছে, আমাদের অনেকগুলো ভাস্কর্য আছে, যেমন আমাদের আছে স্বোপার্জিত স্বাধীনতা, আমাদের আছে অনেকগুলো ভাস্কর্য আছে। তাহলে সাম্প্রতিক সময়ে ভাস্কর্য নিয়ে একটা বিতর্ক তো তৈরি হয়েছে। তাহলে যেহেতু মৌখিক পরীক্ষা, এসব বিষয়ে আপনাদেরও প্রশ্ন হতে পারে। যেমন আপনাকে জিজ্ঞেস করা হলো জাগ্রত চৌরাঙ্গী কি।
আপনি বললেন যে এটি মুক্তিযুদ্ধের ভাস্কর্য। আবার বলা হচ্ছে যে স্বোপার্জিত স্বাধীনতা কি, অমর একুশে কি। তাহলে এ ধরনের নাম হতে পারে। তখন আপনাকে যখন এগুলো বললেন, আপনি ভাস্কর্যের নাম বলে ফেললেন, তখন আপনাকে জিজ্ঞেস করা হলো, আচ্ছা সাম্প্রতিক সময় একটা বিতর্ক তৈরি হলো, সেটি হচ্ছে মূর্তি এবং ভাস্কর্য বিতর্ক। আচ্ছা, আপনি একটু বলেন তো, মূর্তি আর ভাস্কর্যের সম্বন্ধে আসলে কি কোনো পার্থক্য আছে? এটি একটি কিন্তু খুবই স্পর্শকাতর প্রশ্ন, কিন্তু এটি করতে হতে পারে। যেহেতু আপনি বাংলাদেশের সর্বোচ্চ পরীক্ষাটা দিচ্ছেন এবং আপনি বাংলাদেশের একদিন ইনশাল্লাহ আপনি যদি আপনি একজন বাংলাদেশের সর্বোচ্চ নীতি নির্ধারক পর্যায়ে চলে যাবেন, সুতরাং আপনার ক্লিয়ার কনসেপশন থাকতে হবে, কনসেপ্ট থাকতে হবে আপনি। তাহলে আপনি কি বলবেন? তখন আনসারটি এরকম হতে পারে, বা আমি বলেছি যে এটা সঠিক তা কিন্তু না, হতে পারে, আনসারটি হতে পারে মূর্তি এবং ভাস্কর্য দুটি নির্মাণ এবং কৌশলগত দিক একই। যেমন দুটি ত্রিমাত্রিক, অর্থাৎ যার ছায়া পড়ে, কিন্তু দুটির ব্যবহারগত দিক আলাদা। মূর্তি তৈরি করা হয় আরাধনার জন্য বা পূজা করার জন্য। পূজারীরা মূর্তি তৈরি করেন, তাদের তাদের দেবতার অবতার হিসেবে তারা মূর্তি তৈরি করেন এবং সেখানে তারা পূজা দেন এবং তারা প্রশান্তি অনুভব করেন, এবং এটি তাদের ধর্মের অংশ বিশেষ মাত্র। এবং যারা মূর্তি উপাসনা করেন, পূজারীর জন্য মূর্তি তৈরি করা হয়। কিন্তু ভাস্কর্য আপাত দৃষ্টিতে, সাধারণ দৃষ্টিতে যদিও মনে হতে পারে এটি মূর্তির মতো, কিন্তু এটি মূর্তি নয়। কারণ ভাস্কর্যের মধ্যে থাকবে একটি ইতিহাস, ভাস্কর্যের সাথে সম্পৃক্ত থাকে একটি জাতির সংস্কৃতি, ভাস্কর্যের মধ্যে একটি জাতির পরবর্তী প্রজন্মকে জানিয়ে দেওয়ার জন্য, পরবর্তী প্রজন্মের কাছে ইতিহাস বহন করে নিয়ে যাওয়ার জন্য ঐতিহাসিক উপাদান থাকে। তাহলে আমি বিষয়টি আরেকবার বলি, মূর্তি হবে পূজারীর জন্য, ভাস্কর্য হবে ইতিহাস সচেতন ব্যক্তির জন্য, নান্দনিকতা যারা পছন্দ করে নন্দন তত্ত্বের জন্য, এবং ইতিহাসকে বহন করে নিয়ে যাওয়ার জন্য। খুব চমৎকার ভাবে যদি আমরা বলি যে আমরা মহারাষ্ট্রের যে গুহাচিত্র দেখেছি, অজন্তা এবং ইলোরাতে যে গুহাচিত্র দেখেছি, তা দেখে কিন্তু আমরা মানব সভ্যতার ইতিহাস রচনা করছি। অর্থাৎ সেখানে যে গুহাচিত্র এঁকে দিয়ে ইতিহাসকে একটি পরবর্তী জাতির জন্য পরিবেশন করার জন্য একটি পথ তৈরি করে দিয়েছেন। আমরা যখন মিশরের স্পিং এর ভাস্কর্যগুলো দেখি, বা কি সময় মমিগুলো দেখি, বা আমরা মিশরীয় বিভিন্ন ভাস্কর্যগুলো, তখন কিন্তু হাজার বছরের পুরনো ইতিহাস আমাদের কাছে উপস্থিত হয়। সুতরাং এগুলো কিন্তু প্রার্থনার বিষয় নয়, এগুলো ঐতিহাসিক উপাদান, এবং ঐতিহাসিক উপাদান না থাকলে কিন্তু আপনি ইতিহাস রচনা করতে পারবেন না, এবং নান্দনিকতার বিষয়গুলো সেখানে থেকে যাবে। সুতরাং যেটা প্রশ্ন হচ্ছে যে এমন যে আপনি যেটা বলবেন সেটা হচ্ছে ভাস্কর্য এবং মূর্তি বিষয়টি এক নয়। পূজার যারা যারা পূজারী তারা মূর্তি তৈরি করেন, আর যারা ঐতিহাসিক বা ইতিহাসকে পরবর্তী প্রজন্মের জন্য উপস্থাপন করেন, পরবর্তী প্রজন্মের জন্য সমৃদ্ধ ঐতিহ্য নিয়ে যাওয়ার, ধারণ করার জন্য ইতিহাসের একটা যোগসূত্র তৈরি করেন, সেটি হচ্ছে ভাস্কর্য। আশা করি আপনারা পার্থক্যটা বুঝতে পেরেছেন। কিন্তু একজন সাধারণ মানুষের দৃষ্টিতে দুটো একই রকম মনে হতে পারে, কেননা দুটোর নির্মাণ শৈলী, গঠন প্রকৃতি একই রকম, কিন্তু ব্যবহারের দিক থেকে দুটো আলাদা বিষয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা মোটামুটি আমাদের তাহলে মুক্তিযুদ্ধের জন্য যে ভাস্কর্যগুলো আমরা তৈরি করেছি, সেগুলো অবশ্যই এগুলো কোনো পূজা করার জন্য নয়, এগুলো হচ্ছে আমাদের ইতিহাসকে পরবর্তী প্রজন্মের কাছে জীবন্তভাবে উপস্থাপন করার জন্য। আপনি যদি জাগ্রত চৌরঙ্গীর সামনে দাঁড়ান, তাহলে আপনার কাছে মনে হবে যে এখানে 26শে মার্চের আগে এখানেই কিন্তু সশস্ত্র বিদ্রোহ শুরু হয়েছিল। আমাদের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীর সদস্যরা পাকিস্তানিদের বিরুদ্ধে সরাসরি অস্ত্র ব্যবহার করেছিলেন, এখানে আমাদের বীর মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছিল। সুতরাং জাগ্রত চৌরঙ্গী মুক্তিযুদ্ধের ইতিহাস রচনার ক্ষেত্রে পরবর্তী 100 বছর বা 200 বছর বা 5000 বছর পরে যখন কোনো প্রজন্ম এই ইতিহাস সম্পর্কে সচেতন হবে, জাগ্রত চৌরঙ্গী দেখে তারা কিন্তু নতুন ইতিহাস রচনা করবে। সুতরাং জাগ্রত চৌরঙ্গী আপাত দৃষ্টিতে সাধারণ মানুষের কাছে এটি সাধারণ কোনো কিছু মনে হলেও, এটি কিন্তু একজন ইতিহাসের বিদের কাছে বা ইতিহাস সচেতন জনগোষ্ঠীর কাছে এটি কিন্তু একটি প্রবাহমান ইতিহাস,
সুতরাং ভাস্কর্য এবং মূর্তির মধ্যে রয়েছে আকাশ পাতাল পার্থক্য। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যেমনটা বলি আমরা এই বিষয়গুলো আমরা আমাদের একজন বুদ্ধিমান মানুষের মতো আমরা আনসার করব, এবং এই বিষয়গুলো থেকে যেহেতু আমাদের পরীক্ষার প্রশ্ন আসবে, তাহলে আমরা এই বিষয়টি এভাবে দেখভাল করব। এরপর আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে আরো প্রশ্ন আসতে পারে, যে মুক্তিযুদ্ধের আসলে এখানে প্রশ্ন করার বিষয়টিতে অনেক ধরনের হতে পারে, বহুমাত্রিক সুযোগ রয়েছে এখানে প্রশ্ন করার। তাহলে মুক্তিযুদ্ধ নিয়ে হতে পারে যে আপনার আমাদের যে মুক্তিযুদ্ধ, মহান মুক্তিযুদ্ধে আমাদের রাষ্ট্রগুলোর যে ভূমিকা ছিল, যে একটা আমরা বলছি যে 21 নভেম্বর আমাদেরকে সশস্ত্র বাহিনী দিবস, তাহলে এটি কিন্তু মুক্তিযুদ্ধের সাথে সম্পর্কিত একটা বিষয়। আপনাকে জিজ্ঞেস করতে পারে তাহলে 21 নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস কেন হলো, এটি কি মুক্তিযুদ্ধের সম্পর্ক আছে? তখন আপনি একটা ব্যাখ্যা করবেন যে স্যার, এটা তো একটা 21 তারিখে আমাদের সেনা নৌ বিমান একটা যৌথ কমান্ডের অধীনে আসে, এবং সেই দিন আমরা কি করি, একটা যৌথভাবে আমরা একটা পরিকল্পিতভাবে পাকিস্তানিদের উপর আক্রমণ করি। সুতরাং 21 নভেম্বর আমাদের সশস্ত্র বাহিনী দিবস। তাহলে এই যে দিবসগুলো, এগুলো নিয়ে মুক্তিযুদ্ধের সময় প্রশ্ন আসতে পারে। আমাদের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র নিয়ে প্রশ্ন আসতে পারে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কি? স্বাধীন বাংলা বেতার কেন্দ্র মুক্তিযুদ্ধে জল্লাদের দরবার কি ছিল, তারপরে চেনা কণ্ঠ কে, তারপর হচ্ছে এই বিষয়গুলো নিয়ে আমাদের মুক্তিযুদ্ধের প্রশ্ন হতে পারে। আসলে আপনি যদি খুব ট্রেডিশনাল চেষ্টা করেন, তাহলে সেরকম প্রশ্ন আপনার খুব বেশি আসার সম্ভাবনা নেই মুক্তিযুদ্ধ নিয়ে, কারণ আপনার মৌখিক পরীক্ষার ক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনি অংশগ্রহণ করতে পারেন বা আপনার বুদ্ধিমত্তা ব্যবহার করে আনসার করতে পারেন, এই ধরনের প্রশ্নই মৌখিক পরীক্ষা করা হয়ে থাকে। কারণ ট্রেডিশনাল যে প্রশ্নগুলো সেগুলো আপনার লিখিত এবং প্রিলিমিনারি পরীক্ষায় করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা মুক্তিযুদ্ধ নিয়ে যদি কিছু ছোটখাটো প্রশ্নের কথা বলি, তাহলে এই ধরনের প্রশ্ন আসতে পারে, যেমন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মহানায়ককে, সেটা তো বলতেই পারেন। কবে ঢাকায় জাতীয় পরিষদের প্রথম অধিবেশন আহ্বান করা হয়? কবে কোথায় স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার শপথ নেওয়া হয়? 2 মার্চ 1971 ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবনের সামনে। সেগুলো আপনারা বলবেন, সেগুলো তো বিভিন্ন বইতে আছেই। শহীদ বুদ্ধিজীবী দিবস কবে? তারপর হচ্ছে কতজন পাকিস্তানি সৈন্য আত্মসমর্পণ করেছিল? এই দম্ভক্তিটি কার? এদেশের মাটি চাই, মানুষ চাই না, এই দম্ভক্তিটি কার ছিল? তারপর হচ্ছে 1971 সালে 26 মার্চ কি বার ছিল? 1971 সালে 25 মার্চ কি বার ছিল? তারপরে বেসরকারি পর্যায়ে মুক্তিযোদ্ধা দিবস পালিত হয় কবে? এই বিষয়গুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেমন মুজিবনগর সরকার, যেহেতু মুক্তিযোদ্ধা বিষয়ে আলোচনা করছি, মুজিবনগর সরকার নিয়ে আপনাদের অনেকগুলো প্রশ্ন আসতে পারে। মুজিবনগর সরকারের প্রশ্ন আসতে পারে যে মুজিবনগর সরকার কবে তারিখে স্বাধীনতার ঘোষণাপত্র জারি করে, তারপরে শপথ বাক্য পাঠ করান কে? এগুলো আপনারা সবগুলো প্রিলিমিনারিতে পড়েছেন, এগুলো আমার আলোচনার তেমন কোনো প্রয়োজন নেই, একটু বই থেকে দেখলেই আপনারা খুঁজে পাবেন। এরপর আপনাকে আসতে পারে সেপ্টেম্বর অন, একটু আগে আমি প্রথমেই বলেছি সেপ্টেম্বর অন যশোর রোড যে কবিতাটির কথা বলেছে অ্যালেন গ্রিন্সবার্গের, সে কবিতা 2-1টি লাইন হয়তো আপনাকে জিজ্ঞেসও করতে পারে, সেগুলো একটু দেখবেন। আর সেপ্টেম্বর অন যশোর, তারপর হচ্ছে বাংলাদেশের স্বীকৃতি প্রদানকারী প্রথম দেশগুলোর কথা একটু দেখবেন। এই বিষয়গুলো নিয়ে মোটামুটি আপনাদের প্রশ্ন হয়, আর এইগুলো নিয়ে একটু একটু তথ্যগুলো একটু যাচাই বাছাই করবেন। আর আমি যে প্রক্রিয়া দেখিয়ে দিলাম সেটা নিয়ে একটু যদি আমার আজকের ক্লাসটা যদি আপনারা আরেকবার রিভিউ দেখেন, তাহলে নিশ্চয়ই আমি আপনাদের একটা রাস্তা দেখিয়ে দিয়েছি যে আসলে প্রশ্নগুলো কেমন হতে পারে। তবে এখানে একটু কথা বলি, যেমন আপনারা অনেকে আমাদের এই জিনিসগুলো প্র্যাকটিস হয় না, আমাদের স্কুল বইগুলোতে সেগুলো এখন হয়তো বা অন্তর্ভুক্ত করা হয়েছে, কলেজ বইগুলোতে আমরা যখন পড়েছিলাম তখন সেগুলো, যেমন মুক্তিযোদ্ধাদের কোন একজন মুক্তিযোদ্ধার নাম যখন আপনি উচ্চারণ করবেন, অবশ্যই সেই মুক্তিযোদ্ধার নামের আগে আপনাকে বীর মুক্তিযোদ্ধা বলতে হবে, কারণ ওনারা বীর, এরা জাতির সূর্য সন্তান, শ্রদ্ধার সাথে বিনয়ের সাথে সেই কথাগুলো বলতে হবে। যখন আপনি মুক্তিযুদ্ধের ভাইবা দিতে যাবেন, আপনি যখন ভাইবা, তখন মুক্তিযোদ্ধার নাম সেভাবে বলতে হবে। তারপর হচ্ছে মুক্তিযোদ্ধাদের আপনার কয়েকটা ডেফিনেশন একটু দেখবেন, যেমন ধরেন সেক্টর গুলো, আপনার বাড়ি কোন সেক্টরে ছিল, কত নম্বর সেক্টরে আপনার বাড়ি ছিল, সেক্টর কমান্ডার কারা ছিলেন। ধরেন আমি একটু প্রথমেই তো শুরুই করেছিলাম, তখন তো বলেছি যে চট্টগ্রাম যদি বাড়ি হয় যে কত নম্বর সেক্টরে ছিল, সেক্টর কমান্ডার কারা ছিল,
কত থেকে সেক্টর কমান্ডার ছিল সেগুলো। আবার মুক্তিযুদ্ধের কিছু অপারেশনের নাম ছিল, যেমন এগুলো তো প্রিলিমিনারি পরীক্ষা আসে, অপারেশন জ্যাকপট, অপারেশন সার্চ লাইট, তারপরে এই ধরনের বিষয়গুলো একটু জেনে নিবেন। বাংলাদেশের সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধা, এটা জেনে নিবেন। তারপরে হচ্ছে মুক্তিযুদ্ধে ধরেন আপনাকে বলা হলো যে আপনার এলাকায় একজন বীর মুক্তিযোদ্ধার নাম বলেন, তখন আপনি অবশ্যই আপনার এলাকার বীর মুক্তিযোদ্ধাদের নামটা একটু শিখে যাবেন, জেনে যাবেন তাদের সম্পর্কে। অবশ্যই আপনারা জানেন, কিন্তু তারপরও সঠিকভাবে শুদ্ধভাবে সে কথাগুলো বলতে হবে যে আপনার এলাকায় একজন বীর মুক্তিযোদ্ধার নাম জানেন। তো এরও হতে পারে অনেক সময় বিখ্যাত, অনেক সময় কুখ্যাত জিনিসটা জানতে চাই, যে আপনার একজন কুখ্যাত রাজাকারের নাম বলেন। তো আপনার এলাকায় কিন্তু রাজাকারের নামটা আপনাকে জানা থাকতে হবে। আমরা অনেকেই হয়তো মুক্তিযোদ্ধাদের নামটা জানি, কিন্তু রাজাকারের নামটা জানি না, কিন্তু রাজাকারের নামটাও জানতে হবে। সে সে এলাকা, আপনার এলাকা যদি যদি কোনো রাজাকার থেকে থাকে, তাহলে সে রাজাকারের নামটাও কিন্তু আপনার জানা থাকতে হবে। তাহলে আপনার এলাকায় একজন বীর মুক্তিযোদ্ধা, কয়েকজন বীর মুক্তিযোদ্ধা ছিল মুক্তিযুদ্ধে, আপনার এলাকার আহ যে ভূমিকা ব্যাখ্যা করবেন, যে কত নাম্বার সেক্টরে ছিল, কত নাম্বার সাব সেক্টরে ছিল, এগুলো জানা থাকতে হবে। তারপর হচ্ছে আপনি যে বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছেন, সেই বিশ্ববিদ্যালয় মুক্তিযুদ্ধে যদি বিশেষ কোনো অবদান থেকে থাকে আপনার বিশ্ববিদ্যালয়ের, সেটা জানা থাকবে, সেটা পড়ে নেবেন। অর্থাৎ আমি যে কথাটা আবার একটু আলোচনার সুবিধার্থে যদি আমরা প্রথম থেকে বলি, যে আপনার সাথে সম্পর্কিত, মুক্তিযুদ্ধের সাথে আপনার সাথে সম্পর্কিত যা কিছু আছে সবকিছু আপনি জেনে নেবেন। যেমন আপনার নাম যদি মতিউর রহমান হয়, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান সম্পর্কে আপনাকে অসাধারণভাবে জেনে যেতে হবে। আপনার নাম যদি রফিক হয়, তাহলে রফিক বীরোত্তম, রফিকুল ইসলাম সম্পর্কে জানা থাকতে হবে। এগুলো আপনি জেনে নেবেন। আপনার সাথে সম্পর্কিত, আপনার এলাকার সাথে সম্পর্কিত, আপনার বাড়ির সাথে সম্পর্কিত এই বিষয়গুলো আপনি সঠিকভাবে জেনে নেবেন। তারপরও কথা হচ্ছে যে আপনি যা জানেন, যে আঙ্গিকে আমি বললাম, সেটা যদি একটু পরিপূর্ণভাবে জেনে থাকেন, বিশ্লেষণ করে বলতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনি স্যারদেরকে তৃপ্ত করতে পারবেন। মৌখিক পরীক্ষা যারা নেবেন, স্যাররা আপনার আনসার শুনে, বুদ্ধিদীপ্ত আনসার শুনে আপনার কথা, আপনার প্রতি প্রীত হবেন এবং আপনাকে আপনার কাঙ্ক্ষিত নাম্বারটি দেবেন, এবং আপনি আপনার কাঙ্ক্ষিত ক্যাডারটি পেয়ে যাবেন। সে আশাবাদ ব্যক্ত করছি, আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। ইনশাল্লাহ পরবর্তীতে আবার কোনো ক্লাসে দেখা হবে। আপনারা ইচ্ছে করলে আপনাদের আজকে যে মৌখিক পরীক্ষাটা আমি নিলাম, মৌখিক পরীক্ষার ক্লাসটি নিলাম, আলোচনা করলাম আপনাদের সাথে, এটা ক্লাস না বলে আলোচনা বলে, যে ক্লাসটি আলোচনা করলাম, যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থেকে থাকে, তাহলে আপনারা কমেন্ট করবেন। আমি পরবর্তীতে ভিডিওটি দেখে আমি চেষ্টা করব আপনাদের এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার। সে পর্যন্ত ভালো থাকেন, মার্চ ফরওয়ার্ডের সাথেই থাকেন, আর পড়াশোনা করেন। ইনশাল্লাহ আগামীতে আবার দেখা হবে। খুদা হাফেজ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।